দর্শক দেখুন, এসআইআর প্রতিরোধে আসরে এবার জমিয়েত মানে ওই জমিয়েতে উলামায়ে হিন্দ। বঙ্গে এসআইআর এর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমিতে কাল শনিবার রাজ্য জমিয়েতের নবগঠিত ওয়ার্কিং কমিটির অধিবেশন ডাকা হয়েছে। সূত্রের খবর, বিহারে হয়ে যাওয়া এসআইআর এর পর্যালোচনা করে 3 পাতার একটি রিপোর্ট ওই বৈঠকে পেশ করা হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী উদ্যোগী ভূমিকায় এবং দায়িত্ব রয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের দীর্ঘদিন ধরে। দেখুন ভিতরে লেখা, বঙ্গে এসআইআর এর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমিতে কাল শনিবার, যেটা বলছিলাম, শনিবার রাজ্য জমিয়তের নবগঠিত ওয়ার্কিং কমিটির অধিবেশন ডাকা হয়েছে। আচ্ছা, ওটা এখানে লেখা রয়েছে। তারপরে দেখুন দর্শক, 3 পাতার একটি রিপোর্ট ওই বৈঠকে পেশ করা হবে। এসআইআর এর এসআইআর এর নেপথ্যে কেন্দ্রীয় সরকার তথা নির্বাচন কমিশনের প্রকৃত উদ্দেশ্যের কথা জানিয়ে জেলায় জেলায় সবার কর্মসূচি সেখানে ঠিক করা হবে। মানে জেলায় জেলায় সব প্রোগ্রাম নেওয়া হবে, সেসব ঠিক করা হবে। নানা জায়গায় জমিয়তের তরফে খোলা হবে শিবিরও, তার খুঁটিনাটি ওই বৈঠকেই চূড়ান্ত হওয়ার কথা। তার মানে জমিয়তে উলামায়ে হিন্দ মানে মুসলিমদের একটা অংশকে রাস্তায় নামিয়ে একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা হবে। আমি জানি না তার জের শেষ পর্যন্ত কি দাঁড়াবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি এটাই ভাবছিলাম যে ওদেরকে কবে নামানো হবে, সিদ্দিকুল্লাহ কবে নামবেন। এটাই তো মমতা ব্যানার্জির সব থেকে বড় অস্ত্র, খেপিয়ে দাও, মুসলিমদেরকে খেপিয়ে দাও। আর উনি আবার নিজে সেটা মানেনও, এমনকি সেটা হুঁশিয়ারিও দিয়ে থাকেন, বিধানসভাতে দিয়েছেন না। যদি ওরা একবার খেপে যায় না, মানে মুসলিম সেকশনটার উদ্দেশ্যে ওনার বক্তব্য ছিল, যদি একবার ওরা হয়ে যায় না, মানে আর রোখা যাবে না, এই টাইপের একটা হুঁশিয়ারি। মানে ওনারা যদি একবার রাস্তায় নেমে পড়েন না, দেখবেন, মানে এই টাইপের একটা বক্তব্য বলেছিলেন না বিধানসভাতে। ওরা নেমে যাবে না, নামানো হয় এবং এটাকেও নামানো হচ্ছে। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের নাম্বার বৃদ্ধি করার জন্য, যাতে আবার টিকিটটা পান, সেই জন্য উনিও দেখাচ্ছেন, দিদি দেখুন কত কি করছে। ফলে এটাই হচ্ছে মেন ব্যাপার দর্শক। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসকে খুশি করতে তাদের যে সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ, সেটাকে কাজে লাগানো হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের স্বার্থে এটা করছেন, এর আগেও করেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওয়াকফ বিল নিয়ে যখন খুবই চর্চা হচ্ছিল, তখনও দেখেছেন তো কলকাতায় কিরকম একেবারে ব্লক করে দেওয়া হয়েছিল। ব্লক করে দেওয়ার পরে উনি আবার প্রকাশ্যে বলেওছিলেন মুখ্যমন্ত্রীর অফিস সন্তুষ্ট, মানে যেভাবে রাস্তাঘাট সব ব্লক করে বিক্ষোভ দেখিয়েছি তাতে মুখ্যমন্ত্রীর অফিস সন্তুষ্ট। ফোন করা হয়েছিল, তখনই পরিষ্কার হয়ে গেছিল যে এই জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ওয়াকফ এর আইন নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাটে, কিন্তু অ্যাকচুয়ালি ওই মুখ্যমন্ত্রী বা তার লোকজন বা তার দপ্তরকে খুশি করার জন্য সিদ্দিকুল্লাহরা ওই আয়োজনটা করেছিলেন। আমি দর্শক আপনাদেরকে আরো একবার আজকে শোনাবো যে সেদিন ঠিক কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। দেখুন, মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আপনার মুখে কথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে আমি বলবৎ হতে দেব না। যে জমায়েত যে ব্লক করা হয়েছিল সেটা দেখে নাকি মুখ্যমন্ত্রীর অফিস, মানে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট, এবং তিনি বলেছিলেন একটা রেজলিউশন করে আমরা এমন করব, এই আইনকে বলবৎ হতে দেব না। আচ্ছা, মুখ্যমন্ত্রী কি রুখতে পেরেছেন? ওয়াকফ বিল, নতুন ওয়াকফ আইন যেটা, সেটা রুখতে পেরেছেন কি মুখ্যমন্ত্রী? রুখতে পারেননি, পারবেনও না। তার সেই আওকাত নেই, তার সেই ক্ষমতা নেই। উনিও ভালো করে জানেন পারবো না, কিন্তু ওই আর কি, মুসলিমদের একটা অংশকে খ্যাপাও, আশ্বাস দাও, এ করো, তাদেরকে রাস্তায় নামাও আর বলো আমি করে দেবো, বলে ওদেরকে খ্যাপাও। আর না পারলে বলবো আমি তো চেষ্টা করেছিলাম, বিজেপির সরকার করেনি,
বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াও। মানে উনি এই জন্য দেখবেন এদেরকে নামানোর চেষ্টা করে, উনি ভালো করে জানেন উনি কতটা কি করতে পারবেন, তার সত্ত্বেও আশ্বাস ভরসা দিয়ে এদেরকে খেপায়। আর এই অংশটা লম্পঝম্প করতে শুরু করে দেয়। যখন বড় কিছু ঘটনা ঘটে, যখন সেন্ট্রাল এজেন্সি তদন্ত করে নেমে যায়, তখন সব চিৎপটাং জেলবন্দি হয়ে পড়ে থাকে। তখন আর দিদির পাত্তা পাওয়া যায় না, দিদি বাঁচাতে পারেন না। যখন কোনো ঘটনা ঘটে যাবে, বড় ঘটনা, এনআইএ তদন্তে আসবে, যখন ধরে নেবে, তখন দিদির ক্ষমতা নেই তাদেরকে বাঁচানোর। আর তখন দিদি দেখানো না, দিদি চুপ করে অন্যদিকে ব্যস্ত থাকেন। তখন দুর্গাঙ্গন, জগন্নাথ ধাম এইসব নিয়ে ব্যস্ত থাকেন। আর যারা ভোগার তারা ভোগেন, কিন্তু এরা তো বুঝবে না। বুঝবে না কি করে আর বলবো, এই কিছু লোক, কিছু সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো ব্যক্তি স্বার্থে একটা সময় এই যে সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ, এই সংগঠন মুসলিমদের মানে ব্যাপার নিয়ে আওয়াজ তুলতো। বাম আমলে সরকারের কাছে নানান সব দাবি দাওয়া আদায় করতো, এবং সেই সংগঠনে অনেক মুসলিম লোকেরা অংশ নিতেন। এবং তখনও কিন্তু ইনি দায়িত্বে ছিলেন। মানে আমার চোখে দেখা, যখন আমরা ছোট ছিলাম ইনি দায়িত্বে ছিলেন। আমরা ছোটবেলায় শুনতাম মুসলিম সমাজের এই কারণে সিদ্দিকুল্লাহ চৌধুরী ব্রিগেড চলো ডাক দিয়েছেন, শুনতাম। তখন কিন্তু সরকারের সঙ্গে ব্যাপার স্যাপার ছিল না। তখন যারা আসতেন জমায়েতে, তারা অনেকেই মুসলিম কমিউনিটির, তারা ওই কমিউনিটির কথা ভেবে তারা আসতেন। কিন্তু অদ্ভুত লাগলো, এই মানুষটি মানে প্রথমে একটা পার্টি গঠন করলেন, তারপর তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়ে গেলেন, কিন্তু তারপরে উনি পদটা ছাড়লেন না, আজও পদ ছাড়েননি, আজও উনি পদে রয়েছেন। আর অদ্ভুত, সেই সংগঠনের যারা অন্যরা আছেন তাদের জন্য তারাও সেটাকে মেনে নিচ্ছেন। কেন ওনাকে পদ থেকে সরাবেন না? যদি সত্যি এই মনে করেন যে এই সংগঠনটা এই কমিউনিটির ব্যবস্থা নিয়ে কথা বলবে, তাহলে একটা পার্টিকুলার রঙের কাছে কেন সেটাকে সঁপে দিলেন? ওখানে থাকবেন, এখানে আবার মন্ত্রীও থাকবেন। আমি জানি না, আবার ওই পদে না থাকলে হয়তো তৃণমূল কংগ্রেসের গুরুত্বও থাকতো না, মন্ত্রীও হয়তো হতে পারতেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী। হয়তো সেই জন্যই যারা আছেন সংগঠনে অন্যরা, তাদেরকে হয়তো কোনোভাবে পুষিয়ে দিচ্ছেন, সেই জন্য তারা চুপ করে বসে রয়েছেন। ভালো একটা পলিটিক্যাল কালার একটা লোক, সে একটা ওইরকম সংগঠনের মাথায় থাকবেন কি করে? তারা কেন প্রতিবাদ করবেন না যে আপনারা পলিটিক্যাল কালার হয়ে গেছে? এখানে তৃণমূল কংগ্রেসের বাইরেও বহু লোক আছেন যারা অন্য পার্টি করেন, তারা আমাদের সংগঠনের সমর্থক, তারা তো থাকবেন না, তারা প্রশ্ন তুলবেন আপনি কেন এই পদে বসে রয়েছেন, আপনার সরে যাওয়া উচিত। তারা কেন বলছেন না? আমি জানি না দর্শক, তাদেরকে উনি পুষিয়ে দিচ্ছেন কিনা, কারণ উনি ভালো করে জানেন যদি ওই সংগঠনের থেকে আমি সরে আসি, তাহলে মমতা ব্যানার্জি পাত্তা দেবেন না। কেন পাত্তা দেবেন? মমতা ব্যানার্জি ওনাকে তো পাত্তা দিচ্ছেন, মন্ত্রিত্ব দিচ্ছেন, ওই তো ঢপের মন্ত্রী, কোনো তার ক্ষমতা নেই। আর নিজের এলাকাতেই লোকজন মানেন না, দেখেননি মাঝে মধ্যে তাড়া করেন লোকজন, এলাকার লোক, মন্তেশ্বরের লোক তাড়া করেন ওনাকে, কত কিছু অভিযোগ আনা হয়েছে ওনার বিরুদ্ধে। কিন্তু তবুও গুরুত্ব কেন? ওই যে কিছু লোককে নামান সংগঠনের ব্যানারে, তাই দেখানো হয় মুসলিম সংগঠন। অ্যাকচুয়ালি তৃণমূল, অ্যাকচুয়ালি কি জানতো, এটা জমিয়তে উলামায়ে হিন্দ না, এটা হচ্ছে তৃণমূল হিন্দ। এটাকে অ্যাকচুয়ালি বলা উচিত, মানে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন যেটা করছেন সংগঠনটা, এটা হচ্ছে কি তৃণমূলায়ে হিন্দ বলবেন না কি বলবো ঠিক করুন, আপনার নাম দিন তো ভালো করে। এই জমিয়তে উলামায়ে হিন্দ বলে যেটা বলছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর সংগঠন, এটা এখন কি নাম দেওয়াটা উচিত? এটা তো তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন, তৃণমূলায়ে হিন্দ বা তৃণমূল হিন্দ বলুন, আপনার নাম দিন নতুন করে। এখন সেটা হচ্ছে, এটা জমিয়তে উলামায়ে হিন্দ না, এটা তৃণমূল হিন্দ। এটা তৃণমূলের জন্য, এটা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন। সেই জন্য দেখুন এখন রাস্তাতে নেমে পড়ছে। আরে এসআইআর নিয়ে আপনি কি চিৎকার করছেন? আপনার একটা বলার সাহস নেই যে যারা বৈধ ভোটার তারা যাতে থাকেন সেটা দেখতে হবে, এবং আমরা চাই যারা অবৈধ ভোটার তাদেরকে বাদ দিতে হবে। একটা ইমানদার বলে নিজেদেরকে খুব জাহির করেন, তো মানে অবৈধ ভোটার এখানে থাকবে, আর সেটার অবৈধ ভোটারকে বাছাই করার জন্য যখন এখন একটা প্রসেস করা হচ্ছে এসআইআর, তো সেখানে কেন এসব করছেন? কেন লোক খেপাচ্ছেন? আমি জানি না, এই যে লোক খেপানোর চেষ্টা হচ্ছে না। আর গন্ডগোল তো হলে এদিক থেকেই তো হয়, ভাঙচুর, অগ্নিসংযোগ এদের দিক দিয়েই তো হয়। একটা সুন্দর প্রসেস বিহারে হয়েছে, আবার বলা হচ্ছে কি বিহারে যা হয়েছে তার নাকি কি রিপোর্ট পেশ করবে। কি রিপোর্ট পেশ করবেন? বিহারে যাদের নাম বাদ গেছে নিয়ে আসুন না, তাদেরকে নিয়ে এসে বলান না যে আমি ওই এলাকার বাসিন্দা, আমার ভোটার তালিকায় নাম নেই, বলান না। কোথায় পরিযায়ী শ্রমিক, কোথায় কি হয়েছে না হয়েছে সব তো ধরে নিয়ে এসে বলান। তো বিহারে যদি সত্যি জেনুইন ভোটারকে বাদ দেওয়া হতো, তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকতো? আবার এখানে সেটা দেখাতে পারছেন না বলে গল্প ঝাড়ছেন, তিন পৃষ্ঠার রিপোর্ট পেশ করবেন। কি রিপোর্ট পেশ করবেন? এত সুন্দর এসআইআর হয়েছে, 47 লক্ষ ভোটার বাদ গেছে, তারপরে ভোট পর্ব ঘোষণা হয়ে গেছে, চলছে, সুন্দর হচ্ছে, সেটা কি রিপোর্ট পেশ হচ্ছে? সেটা কি ভয় দেখাবেন? যেখানকার ঘটনা সেখানকার মানুষের কোনো উত্তেজনা নেই, আর আপনারা সেটাকে নিয়ে সেন্সেশন ক্রিয়েট করছেন, করে একটা বাংলা যখন এসআইআর হতে চলেছে সেটাকে একটা ডিস্টার্ব করার চেষ্টা করছেন।
কিন্তু মানুষ বলছেন নো এসআইআর নো ভোট। এসআইআর না হলে ভোট হবে না। দেখবো আপনার মন্ত্রিত্ব কতদিন থাকে। কারণ এসআইআর যদি না হয়, ভোট যদি, তার মানে ভোট হবে না। আর ভোট না হলে মে মাসের পরে সরকারটা রাষ্ট্রপতি শাসনের আন্ডারে চলে যাবে। তখন কি করে মন্ত্রী থাকবেন সেটা দেখবো। দিন না বাধা, দিন দিন বাধা, কত বাধা দেবেন দিন না, দিয়ে যান। একটা মানে ভালো প্রসেস, একটাই তো উদ্দেশ্য, ভুয়ো ফেক ভোটারদের বাদ দেওয়া। এখানে তো আপনাদের তো কোঅপারেট করা উচিত। যদি সত্যি মনে করেন যে যারা অবৈধ ভোটার তারা বাদ যাক, বৈধরা, যারা বৈধ তাদের নাম থাক, তো এখানে তো আপনারা এইভাবে একটা প্রচার করতে পারতেন যে বৈধ অবৈধ, মানে অবৈধদেরকে আমরা ধরিয়ে দেবো, আর বৈধ ভোটার যদি কেউ বাদ যান তাদের বিষয়ে আমরা তদবির করব। এটা তো কোঅপারেট করে করা যায়। দেখুন টেকনিক্যাল কারণে অনেক সময় অনেক নাম কোনো কারণে বাদ হয়ে যেতে পারে টেকনিক্যালি, কিন্তু কমিশন কি বলছে, যদি কোথাও ভুল হয়ে যায় আমরা হিয়ারিং এর সময় দেবো, তোমরা হিয়ারিং করতে সুযোগ দেবো, তো আসুন বলুন কি আছে, আর অন্য কি ডকুমেন্ট বা অ্যাটলিস্ট প্রমাণ দেওয়ার মতো কিছু করুন না। কমিশন তো এটা বলছে। কমিশন তো কখনো বৈধ ভোটারদের কেন বাদ দেবে? বৈধ ভোটারদের কমিশন কেন বাদ দেবে? তো এটাকে যদি আমরা গঠনমূলক ভাবে ভাবি, যারা করতে দেবো না বলছেন নো এসআইআর, এসব না ভেবে যদি আমরা গঠনমূলক ভাবি, তার মানে যারা করতে দেবো না বলছেন, তার মানে আমরা আমাদেরকে ধরতে হবে তার মানে ওনারা অবৈধ ভোটারদেরকেও রাখতে চাইছেন, এটা ধরতে হবে। তা না হলে তারা যদি এটা বলেন যে না আমরা অবৈধ চাইছি না, কিন্তু বৈধ ভোটার না বাদ যায়, তাহলে তো এত চেঁচামেচি করার কোনো দরকার নেই। তাহলে এত চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই। অবৈধ ভোটার বাদ যাক আর বৈধ ভোটার থাক, এটা তো বলতে চাইছেন। তো অবৈধ ভোটার তো বাদ হচ্ছে, আর যারা বৈধ ভোটার যদি কোথাও বাদ টেকনিক্যালি হয়ে থাকে, আপনারা বলুন না গিয়ে ডিরেক্টলি। একটা পাড়ায় কোনো কাজ করতে গেলে যদি এদিক ওদিক, ধরুন কাউকে নিমন্ত্রণ করতে গেছে, কাউকে বাদ, কেউ নিমন্ত্রণ না, আমি অন্য কোনো একটা কারণ ব্যাখ্যা দিই, উদাহরণ দিই, যে এরকম করছিলেন, কেউ একজন বাদ পড়ে গেছেন, তার বাদ যাওয়ার কথা না, তো তাকে এনে তো বললেই তো হয় যে দেখুন এটা বাদ পড়ে গেছে, কিন্তু ওনাতে এই ব্যাপার আছে বা এই ডকুমেন্ট ছিল না, এরকম একটু কোঅপারেট করে করলে তো হয়ে যায়। তো সেটা না করে করতে দেবো না, এটার মানে কি? এটার মানে ওই যে কোটি কোটি, অনেকে বলছেন তো কোটি সংখ্যাটা ছেড়ে যাবে, লাখ লাখটা, আমি এই বাংলার জন্য কোটি বলবো, লাখ লাখ 47 লাখ তো হয়েছে বিহারে, তার মানে এটা কোটি হতে পারে। তার মানে ওনারা চাইছেন যে যে সংখ্যক ভুয়ো ফেক মৃত 2 নম্বরই ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা বা ডাবল ভোটার সবাই থেকে যান, তাদের মাধ্যমে আমরা ভোটটা করাবো। এই হচ্ছে ওনাদের উদ্দেশ্য, এই হচ্ছে ওনাদের মূল উদ্দেশ্য। তা না হলে এত চিৎকার করতেন না। এখন টিএমসি একা পারছে না বলে, সামলাতে পারছে না, আটকাতে পারলো না, তো টিএমসি কোর্ট করলো, সুপ্রিম কোর্ট গেল, কত কি করলো, পেরেছে কি? এবার তো যে কোনো দিন ঘোষণা হবে, অলরেডি প্রস্তুতি চলছে। এখন যেহেতু টিএমসি এটাকে আটকাতে পারছে না পলিটিক্যালি, মানে ওইসব লোকজনদেরকে দিয়ে এবার মুসলিমদেরকে খাপাচ্ছে। সিদ্দিকুল্লাহ যেটা করছে, এটা কি সিদ্দিকুল্লাহ নিজের ইচ্ছা তো না, এটা করানো হচ্ছে। হাতের পুতুল তো সিদ্দিকুল্লাহ, লজ্জা লাগা উচিত সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এত মার খান, তৃণমূল নেতার লোকেদের হাতে কত হামলা হলো, হ্যাঁ কত কি হলো, তবুও নির্লজ্জের মতো এখনো সেই এত মন্ত্রিত্ব স্বাদ পেয়ে গেছেন। মন্ত্রিত্ব এত মজার, কি মধু আছে ওখানে, হ্যাঁ। তারপরেও ওরকম রয়েছেন, লাত ঝাঁটা খাওয়ার পরেও এখন হয়তো বলছেন, হয়তো দিদি বলেছেন রাস্তায় তোমাদেরকে নামতে হবে, হই হই করতে হবে, মুসলিমদেরকে খেপাতে হবে, খেপিয়ে যতটা যা করা গেল, বাকিটা ভোট বাক্সে প্রতিফলন ঘটাতে হবে, ব্যাস নেমে পড়েছেন। উনিও বুঝছেন না মমতাকে সন্তুষ্ট না করতে পারলে আমিও সন্তুষ্ট থাকতে পারবো না, মন্ত্রিত্ব চলে যাবে, ফলে করছেন একে অপরের জন্য, সমাজের জন্য কিছু না, দেশের জন্য কিছু না, এটুকু বলতে পারি। দর্শক বলবেন সিদ্দিকুল্লাহদের এই যে উদ্যোগ, অবশ্যই যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।